আমাদেরকে বৃষ্টিতে ভিজতে হয়। বাইক চালকরা বলছে আগে 7-8 ঘন্টা দৌড়াদৌড়ি করতে পারতাম, এখন তেলের কারণে 3 ঘন্টাও বাইক চালানোর সময় পাই না। জনজীবনের সকল ক্ষেত্রে এই দুঃসহ যাতনা নেমে এসেছে। আর সরকার জাতিকে বলছে তেলের কোনো অভাব নেই। এটা অবশ্য ঠিক, তেলের অভাব কার জন্য নাই এটা বলে নাই। কারো কারো লোক ড্রাম ভর্তি করে নিজেদের ঘরে বাঁশ জাড়ে গোয়াল করে বিভিন্ন জায়গায় তারা তেল রেখে দিয়েছে। পাম্পে তেল পাওয়া যায় না, লেখা আছে তেল নাই বন্ধ, কিন্তু ওখানে গেলে তেল পাওয়া যায়। 120 টাকা দামের তেল ওখানে গেলে 300 টাকায় পাওয়া যায়। এইভাবে জ্বালানির পর পাওয়ার নির্ভরশীল। শুধু গাড়ির চাকা চলে না, শুধু ফ্যান ঘুরে না, শুধু বাতি জ্বলে না, এই জ্বালানিতে সমাজের চাকা চলে, মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির চাকা চলে, পাবলিক ট্রান্সপোর্ট চলে। এটা লজ্জার ব্যাপার। সরকার কেন সবাইকে নিয়ে খোলা মনে বসছে না? বাস্তব অবস্থা কেন তুলে ধরছে না? আমরা সবাই এই সংকট নিরসনের অংশীদার হতে চাই। আমরা তো সংকট তৈরি করতে চাই না, কিন্তু কি জানি শুধু একটা লুকোচুরি সব ব্যাপারে আমরা লক্ষ্য করি, কি একটা অস্পষ্টতা। আমরা সরকারকে আহ্বান জানাবো এটা থেকে বের হয়ে আসে। আপনারাই বলছেন সবাই মিলে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ, মিলে জিলে বাংলাদেশ। তো কোথায় সবাই মিলে বাংলাদেশ? তা তো আমরা দেখতে পাচ্ছি না। ইতিমধ্যেই সবাই মিলে বাংলাদেশ চ্যাপ্টার আউট হয়ে যাচ্ছে। আপনারা দেখেছেন একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে ইন্টারিম গভর্নমেন্ট বা তার আগেও এইরকম প্রশাসকের ছড়াছড়ি ছিল। এখন সব জায়গায় প্রশাসক বসিয়ে দেওয়া হচ্ছে। সিটি কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পর্যায়ক্রমে আরও নিচে যাবেন কিনা উই ডোন্ট নো। সবাই মিলে বাংলাদেশ এতগুলা প্রশাসক নিয়োগ করলেন। এমনিই তো এটা হওয়া উচিত নয়, এমনিই সাংবিধানিক কারণে এটা বেআইনি। সংবিধানে লেখা আছে বাংলাদেশের সকল স্তরের স্থানীয় সরকারে শুধুমাত্র নির্বাচিত জনপ্রতিনিধিরাই দায়িত্ব পালন করবেন। আপনারা সব জায়গায় বসিয়ে দিচ্ছেন প্রশাসন, সব দলের লোক। কেউ কেউ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছেন, এখানে তারা সফল হননি, জনগণের ম্যান্ডেট পেতে সমর্থন পাননি। এখন তাদেরকে আরো বড় বড় জায়গায় বসাই দেওয়া হচ্ছে। আশ্চর্য। আপনারা বলেন সার্বভৌমত্ব জনগণের, এদেশের মালিক জনগণ, তো কোথায়? জনগণকে আপনারা তো গুরুত্ব দিচ্ছেন না। এই জনগণই তো 12 তারিখ ফেব্রুয়ারি মাসের 2টা ভোট দিয়েছিল, একটা জাতীয় সংসদে আর একটা গণভোটে হা। আপনারা ভিতরে ভিতরে না ছিলেন, কিন্তু প্রকাশ্যে আপনারাও হা বলেছেন। আপনারা এখন বলছেন জনগণ 51% আপনাদেরকে ভোট দিয়েছে। তো ওখানে যে জনগণ 70% ভোট দিয়েছে, 51 বড় না 68 বড়? আপনি 68 ভাগ জনগণের মতামতকে উপেক্ষা করছেন আর 51 ভাগের কথা বলছেন। এর নাম গণতন্ত্র? ওনারা বলছেন সংবিধানে গণভোট নাই। আমাদের প্রশ্ন, এই দলটির জন্ম যার হাতে, তার হাতেই প্রথম বাংলাদেশে গণভোট অনুষ্ঠিত হয়েছিল। তখন কি সংবিধানে সেই গণভোটের প্রভিশন ছিল? তখন যদি এটা জায়েজ হয়ে থাকে, এখন না জায়েজ হয় কিভাবে? জনগণের প্রয়োজন। গণভোট হচ্ছে কনস্টিটিউশনের উপরে সুপ্রিম অথরিটি। জনগণের সুপ্রিম অভিপ্রায় হচ্ছে চূড়ান্ত সংবিধান। সম্মানিত বন্ধুগণ, তারপরে এরশাদ সাহেব একটা করেছেন, ওইটা নিয়ে কথা বলছি।
এরপরে করেছেন বেগম খালেদা জিয়া। তো সেই 3টা গণভোট বাংলাদেশে তার ফল বাস্তবায়িত হয়েছে। 4র্থ গণভোট, যেখানে এসে বিভিন্ন দল ছিল, মত ছিল, সবাই মিলে একমত। শুধু তাই না, সবার আগে বিএনপির প্রতিনিধি বলেছেন সংস্কারের প্রস্তাবগুলো আইনগতভাবে বাস্তবায়ন করতে হলে গণভোটের প্রস্তাব দিয়েছে। প্রস্তাব দিলেন গণভোটের। আমরা ইলেকশনের দিন পর্যন্ত সবাই এক ছিলাম। এরপরে যখন দেখলেন যে আপনারা যেভাবেই হোক, যে মেকানিজমেই হোক, আপনারা 2/3 বেশি হয়ে গেছে, তখন রাতারাতি আপনাদের মত বদলে গেল। আমরা তো আমাদের জায়গায় আছি। জাতিকে বলেছিলাম আপনারা প্রতিনিধিত্বের জন্য আমাদেরকে একটা ভোট দিবেন আমাদের প্রতি, আর রাষ্ট্র মেরামতের জন্য, নতুন একটি প্রত্যাশার বাংলাদেশ গড়ে তোলার জন্য আপনারা কোনো ভোটে হাত দেবেন। জনগণ দিয়েছে, তারা এখন মানবেন না। এখন তারা সংবিধান সংশোধন করবেন। সাংবাদিক বন্ধুরা জিজ্ঞেস করে সংশোধন আর সংস্কারের তফাৎ। একটা হচ্ছে পুরানা জামা ছিঁড়ে গেছে, ওইটাকে কেটে চুলা দিয়ে পরানো। আরেকটা হচ্ছে গায়ের জামার 3টা অংশ, ছেঁড়া অংশটা পুরা ফেলে দিয়ে সেখানে নতুন জামা পরানো। আমরা ওই কাটা ছেঁড়া জামা আর জাতির গায়ে পরাতে চাই না। এই সংবিধান 17 বার 16 বার সংশোধন হয়েছে। এত সংশোধনের মধ্যে ফেসিবাদ আসলো কিভাবে? সংবিধানের যে ধারাগুলোর কারণে ফেসিবাদ জন্ম নেয়, আমরা ওই ধারাগুলাই সংবিধান থেকে আমরা নির্বাচনের মাধ্যমে সংস্কার করতে চাই। সরকারি দল বলছেন তারা সংস্কার মানবেন না, তারা সংশোধন করবেন। আমরা তাদেরকে অনুরোধ করব, যদি গণতন্ত্রে আমরা সবাই বিশ্বাসী হই, আসুন গণভোটে আমরা সবাই এক হয়ে। হ্যাঁ, সংকট আপনারা তৈরি করেছেন। এর নিরসন হওয়ার কথা ছিল 15 মার্চের ভিতরে। আপনারা আপনাদের দায়িত্ব পালন করেন না, এই জন্য এই সংকট তৈরি হয়েছে। আমরা 2টা শপথ দিয়েছি, আপনারা একটা নিয়েছেন। আপনাদের দায়িত্ব ছিল সংস্কার পরিষদের সভা আহ্বান করার জন্য দায়িত্বশীল ব্যক্তিকে লিখিত অনুরোধ জানানো। আপনারা শুধু অনুরোধ করেছেন জাতীয় সংসদ অধিবেশনের জন্য, সংস্কার পরিষদের জন্য করেন নাই। আপনারা আপনাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন এবং জনগণের সাথে দেওয়া কথা আপনারা লঙ্ঘন করেছেন। আমরা আমাদের জায়গায় রয়ে গেছি। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। আমরা সরকারি দলকে বলবো, এখনো সময় হাতছাড়া হয়ে যায়নি। আমরা চেয়েছিলাম সংসদের ভিতরে সমাধান হোক, আপনারা সুযোগ গ্রহণ করেননি। আমাদেরকে ঠেলে জনগণের এই রায় বাস্তবায়ন করার জন্য জনগণের কাছে আপনারা আমাদেরকে আসতে বাধ্য করেছেন। যেই জনগণ খালি হাতে সশস্ত্র দুর্বৃত্তদেরকে মোকাবেলা করে 5 আগস্ট পরিবর্তনের এনেছিল, সেই জনগণের মৃত্যু হয় না। এই জনগণ এখনো জীবিত, এখনো জাগ্রত। বিশেষ করে আমাদের যুব সমাজ, যাদের নেতৃত্বে শেষ চেষ্টা পালাতে বাধ্য হয়েছে, আমরা তাদেরকে বলবো, তোমরা তোমাদের বিপ্লবের যে খালি হাতের হাতিয়ার, অর্থাৎ দেশপ্রেম এবং ইমানের হাতিয়ার, সেটাকে আবার শান্ত করো। যেমন আগে নেমেছি, এখন আবার নামবো এবং ইনশাআল্লাহ জনগণের এই দাবি আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। এ দাবি আদায় না হওয়া পর্যন্ত এক ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গঠন করা অসম্ভব। ফেসিবাদ একটা রোগ, নির্দিষ্ট রোগী মারা গেলেও ফেসিবাদ মারা গেছে এটা বলতে পারবেন না। এটা একজন থেকে আরেকজনের সংক্রমিত হয় এবং সেই সংক্রমণ ইতিমধ্যে আমরা মুক্ত হচ্ছি।
জনগণের রায়কে অবলীলা অগ্রাহ্য অপমান অস্বীকার করার নামই হচ্ছে ফ্যাসিবাদের সূচনা। আমরা দেশে আর ফ্যাসিবাদ চাই না। এখন যারা সরকারি দলে তারাও বড় মজবুত ছিলেন, আমরাও বড় মজবুত ছিলাম, গোটা জাতি মজবুত ছিল। আমরা সাবেক এবং বর্তমান সকল মজবুতকে বলবো, আসুন আমরা আবারও জুলুমের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই। ইনশাআল্লাহ জনগণের ন্যায্য অধিকার জনগণের হাতে তুলে দেওয়া পর্যন্ত 11 দল এবং বাংলাদেশ জামাত ইসলামের লড়াই অব্যাহত থাকবে। আমাদের বিশ্রাম নেওয়ার কোনো জায়গা এটি নয়, দুনিয়া লড়ে যাওয়ার জায়গা। আল্লাহ তাআলা যদি মেহরবানি করেন বিশ্রাম আমরা নেব, আল্লাহ তাআলার জিম্মায় নেব ইনশাআল্লাহ। সংসদে টিকিট বিক্রি একটা কথা উঠেছে। আমার একটা টিকিট বড়, আপনাদের কারো কাছে আছে জান্নাতের টিকিট? নাই। আচ্ছা, পাবলিকের কাছে পাইলাম না। সাংবাদিক বন্ধুগণ, আপনাদের কাছে কি জান্নাতের কোনো টিকিট আছে? আপনাদের কাছেও নাই, এখানেও পাওয়া গেল। এবার সংসদে যারা বলেছেন তাদের কাছে আমরা টিকিট চাই, যে ওই টিকিট একটা টিকিট হলে আমাদেরকে দেয়। দেখে এই টিকিটটা কে ইস্যু করল আমরা একটু দেখতে চাই। হ্যাঁ, কাউকে বোকা ভাবার কোনো কারণ নেই। আমি শুধু জ্ঞানী, আমি শুধু চালাক, আর বাকি সমস্ত লোক হবে এটা যেন কেউ চিন্তা না করে। যার যার জায়গায় সবাই 3.5 হাত একেবারে কাটায়। এখন মিডিয়ায় ভাসছে কারা কারা জান্নাতের টিকিট বিক্রি করেছে। সংসদে দেখেছেন আমরা বলেছি এই সংবিধানের সংস্কার চাই, কখনো বলিনি যে এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দিতে চাই, আমরা কখনো বলিনি। কিন্তু আমাদের নামে মিথ্যা অভিযোগটা হলো আমরা নাকি বলেছি। হ্যাঁ, সব ফায়ার আপনি যাকে টার্গেট করেছেন তার বুকে নাও পড়তে পারে, অনেক সময় ব্যাক ফায়ার এটি ব্যাক ফায়ার করে না। আমি সম্মান রেখে বলতে চাই, এই সংবিধানের দোহাই দিয়ে যে অপশাসন, যে দুঃশাসন, যে বেশিরভাগ কায়েম হয়েছে, এর বিরুদ্ধে ফুঁসে উঠতে গিয়ে সর্বপ্রথম বিএনপি নেতা, সিনিয়র নেতা, তিনি ছিলেন স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী জনাব MK আনোয়ার এই কথাটা জাতীয় প্রেস ক্লাবে বলেছিলেন। তিনি বলেছিলেন এই সরকার, ফ্যাসিবাদী সরকার পরিবর্তন হলে এই সংবিধানকে আমরা ডাস্টবিনে ছুড়ে দেব। তারপরে আপনারা দেখেছেন বেগম খালেদা জিয়া নিজেই বলেছেন জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। সংসদে এই কথা বলে যিনি আমাদেরকে লজ্জা দিতে চেয়েছিলেন তিনি বুঝেন নাই জনগণ জাগ্রত এবং ব্যাখ্যায় আসবে। তিনি নিজেও কিন্তু এই কথাটা বলেছেন। আমরা তো বলি এগুলা দিয়ে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। আমরা কথা বলি দায় এবং দরদ দিয়ে, আমরা কথা বলি দেশপ্রেম। আমরা দায়িত্বহীন কথা বলা পছন্দ করি না। তারপরে আমরা মানুষ, বন্ধুটি আমাদের হয়ে গেলে আমরা প্রকাশ্যে ক্ষমা চাই, এটাতেও আমরা সংকুণ্ঠিত হই না। সম্মানিত বন্ধুগণ, আমি মহান আল্লাহর দরবারে তৌফিক চাই, ন্যায্যতার ভিত্তিতে, ন্যায়ের উপর, সত্যের উপর, ইমানের উপর, দেশপ্রেমের উপর, জনগণের অধিকার আদায়ের রাস্তার উপর আল্লাহ যেন আমাদেরকে অটল থাকা করুন। আমরা আগেও অন্যায়ের সাথে কোনো কম্প্রোমাইজ করি নাই, এখনো কোনো অন্যায়ের সাথে কম্প্রোমাইজ করব না। সরকার যদি ভালো কাজের উদ্যোগ নেয় সমর্থন দিব, সহযোগিতা করব। সরকার যদি আবারও জনগণের রায়কে খুন করতে চায়, জনগণের অধিকার হরণ করতে চায়, কেড়ে নিতে চায় এবং দুঃশাসন চালাতে চায়, অতীতে যেমন কষ্ট করে লড়াই করে গিয়েছি এবং তার একটা পরিণতি এবং ফল আমরা পেয়েছি, আগামীতেও এই লড়াই আবার নতুন করে শুরু হয়ে যাবে। আমরা ওটা চাই।
বিশ্ব পরিস্থিতি টলটলায়মান। এই সময় সবাই মিলে দেশ গড়া দরকার। সেই সদিচ্ছা নিয়ে সরকার এগিয়ে আসছে, ওয়েলকাম, স্বাগত। আমরা তার অপেক্ষায় থাকলাম। গণভোটকে অগ্রাহ্য অমান্য করার কারণে আর জ্বালানির বাজারে বিশৃঙ্খলার প্রতিবাদে আগামীকাল ইনশাআল্লাহ ঢাকায় আমাদের আন্দোলনের প্রথম কর্মসূচি বাস্তবায়ন হবে। আমাদের কর্মসূচি হবে নিয়মতান্ত্রিক, আমাদের কর্মসূচি হবে ইস্পাতপথী। আমরা ভায়োলেন্সে বিশ্বাস করি না, কিন্তু আমাদের বিরুদ্ধে কেউ ভায়োলেন্স করতে আসলে আমরা ইস্পাতের মতো হয়ে যাব। দেশবাসীকে আমরা আহ্বান জানাবো, যতদিন আপনারা দেখবেন যে আপনাদের জন্য, আপনাদের অধিকারের জন্য আমরা লড়াই করছি, আমাদের জন্য দোয়া করবেন, আমাদেরকে ভালোবাসবেন, আমাদেরকে সমর্থন দিবেন। এবং যেহেতু দাবিগুলো জনগণের, সেই কারণে আমরা আপনাদের সাথে একাকার হয়ে, আমাদের সাথে না, আপনারাই বৃহত্তর জনগোষ্ঠী, আপনাদের সাথে একাকার হয়ে আমরা লড়াই করে দাবি আদায় করব ইনশাআল্লাহ। সাংবাদিক বন্ধুগণকে আমরা আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। তারা আমাদের কর্মসূচি কাভার করতে এখানে এসেছেন, অনেক আগে চলে এসেছিলেন। তাদের কষ্টের জন্য আমরা সমবেদনা জ্ঞাপন করছি। আমরা ইনশাআল্লাহ, আপনারা দেশের চতুর্থ স্তম্ভ, আপনারা বাকি 3 স্তম্ভকে পাহারাদারি করেন। আপনারা যতটা জাগ্রত থাকবেন, 3টা স্তম্ভ ততটা ঠিকমতো ফাংশন করবে। আর আপনারা যদি নিজের জায়গায় কোনো দুর্বল হয়ে যান, বাকি 3 স্তম্ভ দুর্বল হয়ে যাবে। ফেসিবাদ আমলে আপনারা সত্যকে সবসময় সত্য হিসাবে তুলে ধরতে পারেন, এটা সত্য, এটাকে অস্বীকার করতে পারেন। আমরা চাই এখন আপনারা তুলে ধরবেন। তবে হ্যাঁ, এখনো আমরা কিছু কিছু কথা শুনি যে আমরা তো চাই, কিন্তু ওই কিন্তুটার অস্তিত্ব আর দেখতেছি। আমরা চাই বিচার বিভাগ স্বাধীন, আমরা চাই সাংবাদিক জগৎ স্বাধীন, আমরা চাই দুর্নীতি দমন কমিশন স্বাধীন, আমরা চাই মানবাধিকার কমিশন স্বাধীন। আমরা এই 4টা জায়গায় আর কোনো পরাধীনতা দেখতে চাই না। কিন্তু আমরা আশঙ্কা করছি এই 4 জায়গায় আবার পরাধীনতা মুকুট করিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। এই চলমান সংসদে আপনারা জাগ্রত থাকবেন, প্রতিবাদ করবেন, আওয়াজ তুলবেন, অধিকার কেড়ে নেওয়ার বিরুদ্ধে সবাই মিলে লড়াই করবেন।